বিকাশ রঞ্জন ভট্টাচার্য গুন্ডাদের সপক্ষে আইন চান, গুন্ডা দমন আইনের বিরোধিতা করছেন। এটা স্বাভাবিক, কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দলের লোক, অর্থাৎ সিপিআইএম, তারা গুন্ডামি আরম্ভ করেছিল 1970 সাল থেকে, যখন তারা তখনও ক্ষমতায় সেভাবে আসেনি। তারা একটা মিছিল, তাদেরই মিছিল, অর্থাৎ একটা গুন্ডার দল, তারা রাস্তা পাল্টে একটা সাঁই ভ্রাতৃদ্বয়ের বাড়িতে ঢুকে, সাঁইরা সে কংগ্রেসের সমর্থক ছিলেন, তাদের বাড়িতে ঢুকে পড়েছিল। তাদের বাড়িতে দুই ভাই, তখন মলয় সাঁই আর প্রণব সাঁই, তারা বসে খাচ্ছিল এবং তার মা তাদের খেতে দিচ্ছিলেন আর বাতাস করছিলেন। তার সামনে এই দুই ভাইয়ের গলা কেটে ফেলে এবং কেটে সেই রক্ত দিয়ে ভাত মেখে তার মায়ের মুখে ঠুসে দেয়। এই হচ্ছে গুন্ডা, মানে গুন্ডামির পরাকাষ্ঠা। কি বলবো, মানে বলতেও ঘৃণা হচ্ছে। এবং এইটাই কি বিকাশ ভট্টাচার্য সমর্থন করছে। এখানে আমি একটু ইনক্লুড করি, সম্প্রতি যে রাস্তা পাল্টে গোপাল মুখার্জির নামকরণ করা হয়েছে, সেখানেও তিনি বলেছেন যে গোপাল পাঠা বা গোপাল মুখার্জি তিনিও একজন গুন্ডা ছিলেন। বলছি আমি কত কারা কারা গুন্ডা ছিলেন। দ্বিতীয় গুন্ডার নাম জ্যোতি বোস। জ্যোতি বোস কি করেছিল? জ্যোতি বোস যখন পূর্ব বাংলায় মুসলমানের অত্যাচারে হিন্দুদের পলায়ন আরম্ভ হয়, তখন তারা যখন পশ্চিমবঙ্গে এসে পড়েছিল, তখন পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করেছিল তাদের আন্দামানে পুনর্বাসন দেওয়ার জন্য। এবং আন্দামানে পুনর্বাসনটা খুব ভালোই হতো, কারণ আন্দামানে জল হওয়া প্রায় পূর্ব বাংলার মতোই। কিন্তু এই জ্যোতি বোসের দলবল, তারা গুন্ডার দল, তারা লাফলাফি করেছিল, বলুন না এটা করা যাবে না, কারণ এটা পশ্চিমবঙ্গেই তাদের পুনর্বাসন দিতে হবে। কিন্তু সেটা সম্ভব হয়নি। তো শেষ পর্যন্ত কিছু লোক আন্দামানে গেল, তারা ভালো আছে, আর কিছু লোক যেতে পারেনি, তারা দণ্ডকারণ্যে চলে গেছিল। দণ্ডকারণ্যের জায়গাটা আদৌ ভালো না, খুব ধূসর ভূমি, এবং সেখানে চাষবাস করা খুব কঠিন, কিন্তু তারা অনেক কষ্টে। 1977 সালে যখন তারা সেখানে বামফ্রন্ট সরকার ক্ষমতা এলো, তখন তারা ভাবলো, বাহ, কিন্তু যারা আমাদের বলেছিল পশ্চিমবঙ্গে পুনর্বাসন দেবে, তারা তো ক্ষমতায় এসেছে, তাহলে এবার আমরা পশ্চিমবঙ্গে গেলেই আমরা পুনর্বাসন পেয়ে যাবো বলে তারা পশ্চিমবঙ্গে রওনা হলো। আর এর মধ্যে রাম চাটুর্য বলে গুন্ডা, সে ওই সিপিএম টিপিএম এর আশ্রিত কোন একটা দলের ফরওয়ার্ড ব্লক মার্কসিস্টের, সে তাদেরকে তাতিয়ে এলো, হ্যাঁ হ্যাঁ তোমরা পশ্চিমবঙ্গে চলে যাও। তারপরে তারা পশ্চিমবঙ্গে এলো, তখন জ্যোতি বোস বললো, না এখানে তো হবে না, তোমরা ফিরে যাও। তারা আকাশ থেকে পড়লো, শিখি আপনারাও বলেছিলেন। জ্যোতি বোস কোনটা জবাবই দিল না। তখন তারা ঠিক করলো যে তারা নিজেরাই নিজেদের পুনর্বাসনের ব্যবস্থা করে নেবে, এবং সুন্দরবনে একটা জনমানবহীন দ্বীপ যার নাম মরিচাপি, সেখানে গিয়ে তারা বসতি করলো। সেখানে তারা নিজেদের ঘর বাড়ি বানালো, সেখানে নিজেদের একটা স্কুল পর্যন্ত করেছিল, ডাক্তারখানা পর্যন্ত করেছিল, এই সমস্ত করেছিল। জ্যোতি বোস তখন ঠিক করলো, মানে যে গুন্ডা সর্দার, সে তখন ঠিক করলো, আর এটা তো ঠিক হচ্ছে না, এদের এখানে থাকতে দেওয়া যাবে না। তখন জ্যোতি বোস তার চেলা যে গুন্ডারা ছিল, সেই গুন্ডাদের এবং তার দলে তার সরকারের পুলিশদের দিয়ে তাদের আক্রমণ করালো এবং তাদের ফিরে যেতে বাধ্য করলো। এতে প্রচুর উদ্বাস্তু মারা গিয়েছিল। এবং সবচেয়ে করুণ যেটা, সেটা হচ্ছে যে ওই দ্বীপে খাবার জল পাওয়া যেত না, নদীর জল লবণাক্ত ছিল, তারা অন্য জায়গা থেকে জল দিয়ে আসতো, সেসব বন্ধ করে দিত। ফলে যে বাচ্চা শিশুরা ছিল, সেই শিশুরা খাবার জল না পেয়ে ডিহাইড্রেশনে মারা যায়। এইরকম এই পদার্থ ছিল জ্যোতি বোস এবং তার দল, গুন্ডার দল। এখন এইরকম একটা দলের সমর্থক যে বিকাশ ভট্টাচার্য গুন্ডা দমন আইনের বিরোধিতা করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এখানেই শেষ নয়। তারপরে 1982 সালে হলো আনন্দমার্গী খুন। সেই আনন্দমার্গী খুনে জ্যোতি বোস গুন্ডার দলবল, অর্থাৎ শচীন সেন, কান্তি গাঙ্গুলি, এরা মিলে বালিগঞ্জ ওভারব্রিজের উপরে 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের জ্যান্ত পুড়িয়ে জ্বালিয়ে দিল, এবং তাদের গায়ে কেরোসিন তেল ঢেলে হলো, এবং তাতে কারোর কোনো শাস্তি হয়নি। তারপরে তো ছোটখাটো গুন্ডামি তো চলছেই। তারপরে হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, এই তিনটে জেলার যে
সংযোগস্থল আছে আর কি, যেটাকে আমরা জানি ঠাকুর রামকৃষ্ণ এবং মা শারদার লীলাভূমি হিসেবে। এই জায়গাটা তারা দখল করে ফেললো এবং এই জায়গাটায় বললো যে এখানে আমরা ছাড়া আর কেউ থাকবে না। সেখানে তারা তাদের এক গুন্ডা ছিল, সিপিএম এর গুন্ডা, তার নাম ছিল তপন পাত্র, তার ডাক নাম ছিল ল্যাড়কা। সেই ল্যাড়কা পাত্র একটা লোককে খুন করলো, খুন করে সকলকে দেখাবার জন্য তার মুন্ডু নিয়ে মাঠে গিয়ে ফুল করলো। তারপরে 1990 সালে পানতলার গুন্ডা হলো, ঘটনা হলো। পানতলাতে 3 জন মহিলাকে, 2 জন মহিলা এবং তাদের ড্রাইভার, তাদেরকে এমন ভাবে নির্যাতন করা হলো যে তাদের যখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, 2 জন মহিলা, একজন মহিলা বেঁচে গিয়েছিলেন, একজন মহিলা মারা গিয়েছিল আর একজন ড্রাইভার মারা গিয়েছিল। তাদের যখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছিল তখন তাদের অবস্থা দেখে যে অটোপসি সার্জন মহিলা ছিলেন তিনিও অজ্ঞান হয়ে যান। মানে এরা এই অটোপসি সার্জনরা যথেষ্ট পড় খাওয়া মানুষ হন আর কি, কিন্তু তারা যে এইটা দেখে অজ্ঞান হয়ে যান, মানে তো ভাবতে পারবে না আমার কতটা বিকৃত অবস্থায় ছিল এবং কতটা বিকৃত একটা সরকারটা কতটা বিকৃত ছিল। কারণ এর উত্তরে যখন এই জিনিসটা জ্যোতি বোসকে বলা হয়েছিল, জ্যোতি বোস বুঝলে এমন তো কতই হয়, এমন তো কতই হয় রোজ দুবেলা। মানে আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তার মধ্যে একজন মহিলা, তার জনিপথে একটা টর্চ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মানে ভাবা যায় না আর কি, সেটা দেখে, সেই দৃশ্যটা দেখেই এর অটোপসি সার্জন অজ্ঞান হয়ে যান। আর যে ড্রাইভার ছিল অবনী নাইয়া, তার গায়ে 46টা ছুরির দাগ ছিল, 46টা। তো যাই হোক, এটা হলো। তারপরে ছোট আঙ্গারিয়া হলো, তারপরে নেতাই হলো, এই সমস্ত ঘটনা একটার পর একটা ঘটতে লাগলো। এর থেকে যেটা সাব্যস্ত হয় সেটা হচ্ছে পুরো সিপিএমটা ছিল একটা গুন্ডার দল। সিপিএম এর উদ্দেশ্য ছিল যে আমরা গুন্ডামি করে চালাবো। 2007 সালে যখন ওই এর বিরুদ্ধে আন্দোলন হলো নন্দীগ্রামে, কি বলে ওটাকে, কি হাব, কেমিক্যাল হাব তৈরির বিরুদ্ধে আন্দোলন হলো। মহিলারা মিলে আন্দোলন করছিল, নিরস্ত্র গৃহবধূ মহিলারা, তাদের ওপরে সে সিপিএম এর গুন্ডারা, তারা চটি পরে, কিন্তু পুলিশের উর্দি পরে ওখানে এসে তাদের উপর গুলি চালিয়ে দিল। এই হচ্ছে সিপিএম এর চেয়ার। এই সিপিএম দলের একজন কট্টর সমর্থক এবং সদস্য হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অতএব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তার নিজের গুন্ডামির কতটা বিকাশ হয়েছে সেটা বলাই বাহুল্য। এবং সেই যে স্বাভাবিকভাবে গুন্ডা দমন আইনের বিরোধিতা করবে, এর মধ্যে আশ্চর্য গোপাল মুখার্জি মানে হচ্ছে গিয়ে যে এতে কি বলবো, আর ওই যে উল্টে চোর কোতোয়াল কো ডাঁটে, এলে যে চোরের মায়ের বড় গলা, এত বড় গুন্ডা তারা গোপাল মুখার্জিকে নিয়ে নাচছে। গোপাল মুখার্জির নামে কেন হয়েছে? কারণ কি না, গোপাল মুখার্জি মুসলমানদের পরিণামে প্রতিরোধ করেছিল। মুসলমান কোনো অন্যায় করতে পারে না, কোনো কমিউনিস্টের চোখে কোনো মুসলমান অন্যায় করতে পারে না। অতএব যেহেতু গোপাল মুখার্জি মুসলমানদের বিরুদ্ধে লড়েছিল, সেই জন্য সোহরাওয়ার্দী সম্বন্ধে কিছু কিন্তু বলে। সোহরাওয়ার্দী যে গুন্ডামি করেছিল, কলকাতা দাঙ্গা যে আরম্ভ করেছিল, তার সম্বন্ধে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা বলছে এটা ওই সোহরাওয়ার্দী নয়, হাসান সোহরাওয়ার্দীর নামে, যেটা হাসান সোহরাওয়ার্দী উপাচার্য ছিলেন। আরে সেটা তো বাড়ি বা রাস্তার নাম বদলের কথা। কিন্তু হুসেন সারু শহীদ সোহরাওয়ার্দী, যে বাংলার প্রধানমন্ত্রী ছিল সেই সময়, সে তো গুন্ডা লাগিয়েছিল, সে তো গুন্ডা ছিল, সে তো দাঙ্গা লাগিয়েছিল। হরেন ঘোষ বলে একজন ইমপ্রেসারিও, রবীন্দ্রনাথের খুব কাছের লোক ছিলেন। সেই হরেন ঘোষকে তাকে খুন করেছিল, খুন করে তাকে টুকরো টুকরো করে একটা ট্রাঙ্কের মধ্যে ভরে তার শরীরের বিভিন্ন অংশ একটা ধর্মতলা স্ট্রিটের মাঝখানে রেখে দিয়েছে, শুধু লোককে দেখাবার জন্য, হিন্দুদের দেখাবার জন্য, দেখো মুসলমানের গায়ে হাত দিলে কি। একটা বিষয়, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে গুন্ডাই যেহেতু বলা হচ্ছে, ইতিমধ্যেই দেবরাজ অ্যারেস্টেড হয়েছে এবং দেবরাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ, সম্পত্তি তো বাদই দিন, নারী মানে মহিলা গঠিত বিভিন্ন অভিযোগ আছে। এই দেবরাজের হয়েও কিন্তু বিকাশ রঞ্জন দাঁড়িয়েছিল। দেবরাজের হয়ে বিকাশ রঞ্জন দাঁড়াতে পারছে রক্ষা কবচের জন্য, কিন্তু গোপাল মুখার্জিকে তিনি বলছেন বলবেন না, সে তো বিকাশ রঞ্জন আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিল। দেখো, বলতে খারাপ লাগে, কিন্তু আইনজীবীরা তো ভাড়াটে গুন্ডা,
তাদেরকে ফি দিলে তারা দাঁড়িয়ে যাবে। বিশেষ করে যাদের একেবারে বিবেক বর্জিত আইনজীবী, যাদের কিঞ্চিত বিবেক আছে, তারা অনেক সময় দাঁড়াবে না। কিন্তু বিকাশ চৈতন্যর মতন আইনজীবী তাদের তার মাকে খুন করে, আমি মহিলাকে আমার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে বলছি, উনি বেঁচে থাকুন বা মৃত হন, যে ওই মাকে খুন করে কিন্তু বিকাশ চৈতন্যকে ব্রিজ দিতেও দাঁড়িয়ে যেত। আর একটা বিষয়, যাব দুদিন ধরে বিধায়ক প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে এবং সেখানে অনুষ্ঠান চলছে 4 তারিখ এবং 5 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ। সেখানে অনেকেই উপস্থিত, সমস্ত বিধায়করা উপস্থিত হয়েছেন এবং সব থেকে বড় কথা যে ঋতব্রত তৃণমূল যে বিধায়ক, তারাও সেখানে আমন্ত্রিত পেয়েছেন, গেছেন এবং বলছেন যে এই প্রথম কোনো সরকারি এরকম মঞ্চে যেখানে বিরোধীদেরও দেখা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। কিভাবে, কি বলবেন? এটা খুব স্বাভাবিক, এরকম হওয়া উচিত। কারণ এর মধ্যে অনেকে আছেন যারা আগে কখনো বিধায়ক হননি। তো বিধায়কদের কি নিয়ম কানুন আছে, তাদের কিভাবে চলতে হয়, সেটা তো একটু তাদের দেখাতে হবে। আমার মনে আছে অনেক দিন আগে যখন বিজয় ব্যানার্জি বিধানসভার স্পিকার ছিলেন, সেই সময় নতুন যারা বিধায়ক এসেছিলেন তারা এসে তাদের বক্তব্য আরম্ভ করেছিলেন বন্ধুগণ বলে। তখন বিজয় ব্যানার্জি বলেছিলেন, দেখুন এখানে আপনার বন্ধু কেউ নেই, আপনার যা বক্তব্য আপনি আমাকে উদ্দেশ্য করে বলবেন, স্পিকার স্যার বলে বলবেন, এগুলো বলা দরকার। এটা তো ওর দোষ নয়, যে নতুন এসছে তার দোষ নয়, তাকে প্রশিক্ষণ দেওয়া দরকার। সেটাই করেছে এই সরকার, অত্যন্ত সংগত কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন কিন্তু নিশ্চুপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার ডাকা হচ্ছে এবং আমরা 30 তারিখও দেখলাম তিনি হাইকোর্টে তার কণ্ঠ স্যাম্পল দেওয়ার জন্য 30 তারিখ ডেট ছিল, তিনি গিয়েছিল। কিন্তু এই যে বারংবার তাকে ডাকা হচ্ছে, সবার একটাই বক্তব্য যে কবে ধরা হবে। এটা আগেও ছিল, যখন বিজেপি ক্ষমতায় ছিল না তখনও একটা সেটিং এর কথা হতো, মানে সবাই বলতো ধরছেন, একটা সেটিং চলছে, সিবিআই সেটিং করছে। তো এখন তো বিজেপি ক্ষমতায়, তো সেই বিষয়টা নিয়ে কতটা আশাবাদী? দেখো, আমি একটা কেন ধরছে না আমি জানি না, এগুলো তো পুলিশ দপ্তরের নিজেদের ভেতরকার ব্যাপার। কেন ধরছে না আমি জানি না, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে বড় মাছকে, আমি যারা মাছ ধরে তাদের কাছ থেকে আমি শুনেছি, আমি তো ধরি না মাছ, কিন্তু বড় মাছকে নাকি খেলিয়ে তুলতে হয়। তারা অনেক সময় বড় মাছ মড়সি ছিঁড়ে পালিয়ে যায়, তাদের অনেকক্ষণ ধরে খেলাতে হয়, মাছ ক্লান্ত হয়ে যায়, তারপরে তাদের আস্তে আস্তে হুইল ঘুরিয়ে ডাঙায় তুলতে হয়। তো এই অভিষেক তো একজন বড় মাছ, সেই বড় মাছকে ওরকম করে তুলছে, এটা আমার আন্দাজ। এই সম্বন্ধে ভালো তৃণমূল বলতে আপনি কি বোঝেন? শোনো, ভালো তৃণমূল, পচা তৃণমূল, আমি কোনোটাই আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝিনি। কথাটা তো আমি ব্যবহার করিনি, করেছো তো তুমি। ভালো তৃণমূল কি আছে? মানে আপনি তো দীর্ঘদিন রাজনীতি দেখছেন, তৃণমূলের 15 বছর তো দেখলেন, 21-এর পোস্টপল ভায়োলেন্স দেখেছেন, তারপরে একাধিক ঘটনা আপনিও জানেন। তাহলে সত্যি কি ভালো তৃণমূল বলে যে বিষয়টাকে আনা হয়েছে সামনে, ইতিমধ্যে এটা নিয়েও বিভিন্ন বিতর্ক বিভিন্ন শুরু হয়েছে, দলের মধ্যেও হয়েছে বা বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলও এটা নিয়ে বিভিন্ন রকম ব্যাখ্যা করছে। আপনার ব্যাখ্যাটা জানতে চাইছি। ভালো তৃণমূল, পচা তৃণমূল, আসল তৃণমূল, নকল তৃণমূল, এগুলো যে কি পদার্থ, এই বিতর্কের মধ্যে আমি যেতে রাজি নই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।